রহমান সহ আসামিদের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি শুরু। শেখ হাসিনার বিচার না হলে নির্বাচন উৎসবমুখর হবে না। হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য দেখতে চাওয়া নিয়ে ইমির পোস্ট। সিলেটে পাথর লুট জড়িত বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত ও সমন্বয়কদের সিন্ডিকেট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের তৃতীয় দিনের শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 6 বিচারপতি বেঞ্চে এই শুনানি শুরু হয়। এর আগে গত 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। উল্লেখ্য, 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় আওয়ামী লীগের 24 নেতাকর্মী নিহত হন। আলোচিত ওই ঘটনার পর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে 2টি মামলা হয়। 2018 সালে বিচারিক আদালতে 2টি মামলারই রায় দেন। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষামন্ত্রী উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডে ও অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। নির্বাচনের আগে শেখ হাসিনার বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান। তিনি বলেছেন, আগে হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। হাসিনার বিচার ছাড়া নির্বাচন উৎসবমুখর হবে না। সোমবার রাতে নগরীর 2 নম্বর গেটে চট্টগ্রাম কনভেনশন হলে চট্টগ্রামস্থ বান্দরবানবাসীর উদ্যোগে আয়োজিত এক মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। এ সময় তিনি আরও বলেন, আমরা নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের দিকে আগাচ্ছি। ফ্যাসিবাদ থেকে মুক্তির এক বহু বছর পূর্তি হয়েছে, কিন্তু জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। ডক্টর ইউনূস শুরু থেকে সুন্দর বাংলাদেশ গড়ার চেষ্টা করেছেন। ইতিমধ্যে তিনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। তিনি বলেন, যখনই নির্বাচন অনুষ্ঠিত হোক, জামায়াত ইসলামী সবসময় প্রস্তুত। দেশের নাগরিকদের চাহিদা পূরণ করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। নির্বাচনের আগে সনদকে আইনি কাঠামোতে আনতে হবে। মোহাম্মদ শাহজাহান বলেন, দেশের 70% মানুষ ও অধিকাংশ রাজনৈতিক দল পিআর পদ্ধতি নির্বাচন চায়। এদেশে অবশ্যই পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। এতে সংসদে উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সভাপতিত্ব নিশ্চিত করতে হবে। জামায়াতের এই নেতা বলেন, এবারে নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে গুরুত্বপূর্ণ। জুলাই বিপ্লবে 107 জন শিশু জীবন দিয়েছে, যা দেশের ইতিহাসে অভূতপূর্ব। প্রায় 2000 শহীদ ও অসংখ্য আহত গাজীর ত্যাগের কারণে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, টার্গেট ভিত্তিক কাজ করতে হবে। নিজ নিজ কেন্দ্রের ভোটার সংখ্যা ও তথ্য মুখস্থ রাখতে হবে। মহিলা সমাবেশ, যুব সমাবেশ, উঠান বৈঠক শতভাগ নিশ্চিত করতে হবে। শহর থেকে গ্রামে গিয়ে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। ভোটারদের নার্সিং করতে হবে। অমুসলিম ভাই বোনদের মাঝে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। হাউস ক্যাম্পেইনের মাধ্যমে দাঁড়িপাল্লায় দাওয়াত পৌঁছে দিতে হবে। অনুষ্ঠানে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় স্কুল কলেজ কার্যক্রম সম্পাদক তাহিদুল ইসলাম আজাদের সভাপতিত্বে এবং বান্দরবান জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা জামায়াতের আমির এস.এম. আব্দুল সালাম আজাদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বান্দরবান আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম বলেন, বান্দরবানে জামায়াত অতীতেও নির্বাচন করেছে এবং সম্মানের সঙ্গে দ্বিতীয় স্থান অর্জন করেছে। প্রতিটি গ্রাম ও গঞ্জে দাঁড়িপাল্লার দাওয়াত পৌঁছাতে হবে। বান্দরবানকে সন্ত্রাসমুক্ত, দারিদ্র্যমুক্ত ও শান্তিপ্রিয় জেলা হিসেবে গড়ে তুলতে হবে। জেলা পরিষদের দায়িত্ব পালনকালে আমি কখনোই বৈষম্য করিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলা সহসভাপতি ও নাইখাংছড়ি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রফিক বশরী, নাইখাংছড়ি উপজেলা জামায়াতের আমির মাওলানা ওমর ফারুক সিরাজি এবং ছাত্র শিবির মহানগর দক্ষিণের সাবেক সেক্রেটারি আবদুল্লাহ আল মামুন, চট্টগ্রাম বারের আইনজীবী অ্যাডভোকেট ইব্রাহিম মুজাহিদ প্রমুখ।
সিলেটের শাহ আরিফিন টিলা 137 একর জায়গা জুড়ে রয়েছে এই টিলা। আর এর বর্তমান অবস্থা হলো জায়গায় জায়গায় গর্ত। এটি যে টিলা তা বোঝার কোনো উপায়ও নেই। তাজ্জব করার মতো বিষয়, 1995 সালে আইন হওয়ার পরও 1999 সালে এই টিলা সরকারিভাবে ইজারা দেওয়া হয়। এরপর থেকে শুরু হয় টিলা কেটে পাথর বের করা। এরপর মামলা মোকদ্দমায় বন্ধ থাকার পর 24-এর 5 আগস্টের পর দেদারসে বের করা হয়েছে পাথর। 1 বছর এই টিলা এখন আর টিলা নেই, এরকম একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গত বছরে আগস্টের প্রথম সপ্তাহে প্রায় 50 ফুট উঁচু এই টিলায় ঠায় দাঁড়িয়েছিল 700 বছরের ঐতিহাসিক শাহ আরিফিন টিলা মাজার। মাত্র 4 মাসে এখন তা নিশ্চিহ্ন হয়ে গেছে। শুধু এই টিলা থেকেই লুট হয়েছে শত কোটি টাকার পাথর। কারা করেছে এই কাজ, এমন প্রশ্নের অনুসন্ধানে যমুনা টেলিভিশন। অনুসন্ধানে জানা যায় ধ্বংসযজ্ঞের পেছনে রয়েছে 20 জনের একটি সিন্ডিকেট। এই লুটপাট হয়েছে বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগের নেতাকর্মীর সম্মিলিত অংশগ্রহণে। 5 আগস্টের পর অন্যতম হোতা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবুল আহমেদ বাবুল, ইসলামপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সেবুল আহমদ, 9 নং ওয়ার্ড বিএনপি সভাপতি ইসমাইল মিয়া, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হুশিয়ার আলী, ওয়ার্ড যুবলীগ সভাপতি ফয়জুর রহমান, জালিয়ারপাড় গ্রামের আব্দুর রশিদ, মাজারের সাবেক খাদেমের ছেলে মনির হোসেন, জামায়াত কর্মী ইয়াকুব আলী। যুবদলের বাবুল একসময় চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তারপর থেকেই এলাকায় পরিচিত বাবুল চেয়ারম্যান নামে শাহ আরিফিন টিলা থেকে পাথর লুটের অভিযোগ অস্বীকার করেন তিনি। পাথর তুলে নয়, তা পরিবহন করে ক্রাশার মিলে পৌঁছে দেন ইন্ডিয়ান জামায়াতের কর্মী ইয়াকুব আলী। তিনি বলেন গাড়ি থেকে পাথর কিনে মিলে বিক্রি করেন তিনি। এতে ঘনফুট প্রতি 1-2 টাকা লাভ হয় বলে জানান তিনি। তবে আওয়ামী লীগের যারা পাথর লুটের সাথে জড়িত ছিল তারা এখন পলাতক। ক্ষমতায় থাকতে টিলা থেকে পাথর তোলায় তারাই ছিলেন সবচেয়ে এগিয়ে। এই লুটপাট প্রশাসন কি ঠেকাবে? পুলিশের বিরুদ্ধে পাথরবাহী ট্রাক আর ট্রাক্টরগুলোর থেকে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এমন একটি ভিডিও ফুটেজও আসে যমুনা টেলিভিশনের কাছে। এখন প্রশ্ন হলো, সাদা পাথরের এলাকা থেকে 1.5 কোটি ঘনফুট পাথর কারা লুট করেছে? যারা করেছে তারা নদী পাড়ের জায়গা দখল করে ভাড়া দিতেও লুটের পাথর স্তূপ করে রাখার জন্য। ধলাই নদীর পূর্বে 100-র বেশি আর পশ্চিমের 1.5 শতাধিক পাথর রাখার জায়গা। এগুলোর ভাড়া দিনে 2,000 টাকা। 3 জন শ্রমিককে দেওয়া হতো একটি নৌকা। লুটের পর বিক্রি শেষে নৌকার মালিক 1 ভাগ, বাকি 3 ভাগ ওই 2 শ্রমিকের। যারা জমি ভাড়া নেন তারা শ্রমিকদের কাছ থেকে পাথরগুলো কিনতেন। তারা 4 ভাগের 1 ভাগ দামে এক নৌকা পাথরের দাম 8,000। সেই পাথর তারা শ্রমিকদের কাছ থেকে কেনেন মাত্র 2,000-এ। বাকি 6,000 নদীতেই লাভ যাদের, তারাই দৈনিক তুলছেন প্রায় 1.25 কোটি টাকা করে। 5 আগস্টের পর উপজেলা বিএনপির পদ স্থগিত করা সভাপতি শাহাবুদ্দিন ছিলেন লাভের ক্ষেত্রে শীর্ষে। তারপরই যুবদল আহ্বায়ক সাজ্জাদ দুদুল, এছাড়া পূর্ব পাড়ের নেতৃত্বে জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার আহমেদ রুহুল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রজন মিয়া, সদস্য গিয়াস মিয়া। পাথর লুটের ঘটনার সামনে আসায় বিএনপি থেকে পদ হারান শাহাবুদ্দিন। বাড়িতে পাওয়া যায়নি তাকে, বাইরে পাথর স্তূপ আর পাথরের উত্তোলনের মেশিন। বাড়ি যাওয়ার খবরে শাহাবুদ্দিন নিজে যোগাযোগ করেন যমুনা টেলিভিশন প্রতিনিধির সঙ্গে। তিনি বলেন কিছু জমি তার দখলে ছিল সত্যি, কিন্তু পাথর লুটের সঙ্গে জড়িত ছিল না। উল্টো লুট ঠেকাতে আন্দোলনও করেছেন তিনি। পাথর লুটের ইস্যু সামনে আসার পর বাহার আহমেদ রুহেলও এলাকায় নেই, তার মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যায়। লুটপাটে ছিলেন আওয়ামী লীগ নেতা কালাইবাগের দুলাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম ও স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাবুদ্দিন। তারা এখন পলাতক। পাথর লুটপাটের ঘটনায় সামনে আসা আরও 51 জনের নাম, যারা সবাই পাথর উত্তোলনের এই প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছেন। তালিকায় আছেন জেলা যুবদল সদস্য মোস্তাকিম আহমেদ ফরহাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে হুমায়ুন আহমেদ সুমন আর সাব্বিরের নামও রয়েছে। ভোলাগঞ্জের খেলার মাঠে পাওয়া গেল সুমনকে। তার দাবি অবৈধভাবে পাথর উত্তোলনের আন্দোলন করেছেন তিনি। পাথর লুটের বিষয়ে পরিবেশবাদীরা সোচ্চার ছিলেন, এসব ঠেকাতে পারেননি কেন? এমন প্রশ্নের জবাবে বেরার বিভাগীয় সমন্বয়ক শাহেদা আক্তার বলেন, যারা এই অবৈধ কাজের সঙ্গে জড়িত তাদের চেহারা পাল্টেছে, কিন্তু অবৈধ কাজ থামেনি। 1 বছরের চোখের সামনে এসব হলেও হাত পা গুটিয়ে রেখেছিল প্রশাসন। জুলাইয়ের প্রথম সপ্তাহে ফুটেজ এটি। পাথর তোলা হচ্ছে নদী থেকে, পাশে দাঁড়িয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখন তাকেই দেওয়া হয়েছে পাথর লুটের তদন্তের দায়িত্ব। লুটপাটের সাদা পাথর খালি হয়ে যাওয়ার পরও শুরু হয় অভিযানের তোড়জোড়। কেন এতদিন চুপ ছিল প্রশাসন? এমন প্রশ্নের কোনো সদুত্তর মেলেনি। পুরো এলাকায় জীবিকায় লুটের পাথর কেন্দ্রিক।
সাদা পাথর, জাফলং, আরিফিন টিলা আর রাংপানি থেকে 1 বছরে রুট হয়েছে প্রায় 3 কোটি ঘনফুট পাথর। উদ্ধার করা গেছে মাত্র 5 লাখ ঘনফুট, যেগুলো বিক্রি হয়ে গেছে আর পাওয়া যাবে না সেসব। আর যেগুলো চূর্ণ করা হয়ে গেছে সেসব আর উদ্ধার করেও কোনো লাভ নেই।